নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বিলাতি রোহিণী। ক্লাইভ স্ট্রিটের বিখ্যাত ফার্ম ঘোষ অ্যান্ড চ্যাটার্জি কোম্পানির অংশীদার ও কর্মকর্তা শ্রীযুক্ত সত্যভূষণ চট্টোপাধ্যায় মহাশয় চা পান কার্য সমাধা করিয়া বেলা ৮টার সময় বৈঠকখানায় নামিয়া আসিলেন। পশ্চাৎ পশ্চাৎ জ্বলন্ত কলিকাযুক্ত রূপার গুড়গুড়ি হস্তে খানসামাও নামিয়া আসিল। পূর্ব হইতেই কয়েকজন ভদ্রলোক সাক্ষাতের অভিলাষে বৈঠকখানায় অপেক্ষা করিতেছিলেন। বাবু প্রবেশ করিতেই তাহারা দাঁড়াইয়া উঠিলেন। সকলকে যথাযোগ্য সম্ভাষণ করিয়া বাবু একখানা আরাম কেদারায় বসিয়া আরামে গুড়গুড়ি টানিতে টানিতে ভদ্রলোকগণের সহিত বাক্যালাপ করিতে লাগিলেন। মিনিট 15 কাল এইরূপ চলিলে ডাকপিয়ন আসিয়া সেলাম করিয়া বাবুর হস্তে কয়েকখানি পত্র দিল। সেগুলির প্রতি দৃষ্টিপাত করিয়া সত্যবাবু বলিলেন, বিলাতি ডাক যে, এবার খুব সকালেই এসেছে তো। আগে হ্যাঁ, বলিয়া পিয়ন সেলাম করিয়া চলিয়া গেল। বাবু তখন সেগুলি হইতে বাছিয়া একখানি খুলিয়া পাঠে প্রবৃত্ত হইলেন। এখানে তাহার একমাত্র পুত্র বিলাত প্রবাসী শ্রীমান সুধাংশু ভূষণ লিখিয়াছে। পত্রখানি পড়িতে পড়িতে সত্যবাবুর মুখখানি গম্ভীর হইয়া উঠিল। ক্রোধ ও বিরক্তিতে ললাটদেশ সংকুচিত ও নাসিকাগ্র স্ফীত হইতে লাগিল। পত্রপাঠ শেষ হইলে সেখানেই তিনি টেবিলের উপর আছড়াইয়া ফেলিয়া দিয়া অন্যদিকে চাহিয়া কি চিন্তা করিতে লাগিলেন। একজন ভদ্রলোক সাহসপূর্বক জিজ্ঞাসা করিলেন, কোনো মন্দ খবর নয় তো? সত্যবাবু সে কথার কোনো উত্তর না দিয়া উঠিয়া দাঁড়াইলেন। বসুন, আমি একটু ভিতর থেকে আসি, বলিয়া চিঠিখানি লইয়া প্রস্থান করিলেন। আগন্তুক ভদ্রলোকেরা পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। একজন নিম্নস্বরে জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? অপর একজন উত্তর করিলেন, সুধার চিঠি এসেছে। বাবু উপরে গিয়া গৃহিণীকে ডাকিয়া বলিলেন, সুধার চিঠি এসেছে। স্বামীর চোখ মুখের ভাব দেখিয়া ভীত হইয়া গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি লিখেছে? ভালো আছে তো? এই দেখো, বলিয়া সত্যবাবু পত্রখানি স্ত্রীর হস্তে দিলেন। গৃহিণী পড়িতে লাগিলেন। শ্রীচরণেষু, গত রবিবার আপনার পত্র এবং টাকার ড্রাফট পাইয়াছি। আপনারা সকলে কুশলে আছেন জানিয়া সুখী হইলাম। বাবা, গত কয়েক সপ্তাহ হইতে লিখি লিখি করিয়া একটি কথা আপনাকে লিখিতে পারি নাই, কিন্তু সে কথা আর আপনাদের নিকট গোপন রাখা আমার উচিত হইবে না, তাই আজ লিখিতেছি। বিগত গ্রীষ্মের বন্ধের সময় আমি যখন ব্রাইটনে বায়ু পরিবর্তনে গিয়াছিলাম, সেই সময় সমুদ্র স্নানকালে একটি যুবতীর জীবন বিপন্ন হয়। আমিও স্নান করিতেছিলাম। আমি অনেক কষ্টে সেই যুবতীর জীবন রক্ষা করি। সেই সূত্রে তাহার সহিত আমার পরিচয় হয়। আমি জানিতে পারি যে তাহার নাম নোরা ডাডলি। সে লন্ডন ব্যাংকে কর্ম করে। আমারই ন্যায় গ্রীষ্মের বন্ধে সমুদ্র তীরে বায়ু পরিবর্তনে আসিয়া কোনো বোর্ডিংয়ে বাস করিতেছে। তাহার বয়স 19 বৎসর মাত্র। শিশুকাল হইতেই বাপ মা নাই। নটিংহামশায়ারে তাহার এক পিতৃব্য থাকেন। এতদিন তিনিই উহাকে লালন পালন করিয়া আসিতেছিলেন।
কিন্তু তাহার সাংসারিক অবস্থা তেমন ভালো নয় বলিয়া বৎসরখানেক হইতে নোরা লন্ডনে আসিয়া চাকরি করিতেছে। ক্রমে তাহার সহিত আমার পরিচয় ঘনিষ্ঠ হইতে লাগিল। প্রতিদিন সাক্ষাৎ হইত। লন্ডনে ফিরিয়া আসিয়াও সেইরূপ। আমি প্রতিদিন বিকালে তাহার আপিসের ছুটির পূর্বে বাহিরে দাঁড়াইয়া থাকি। সে আসিলে দুইজনে একত্র বেড়াইতে যাই। কোনো কোনো দিন কোনো সাধারণ ভোজনাগারে সান্ধ্য ভোজনও একত্র সমাধা করি। বাবা, আপনি তো জ্ঞানী ব্যক্তি, আপনি তো জানেন এই প্রকার ঘনিষ্ঠতার পরিণতি কিরূপ দাঁড়ানো সম্ভব ও স্বাভাবিক। যাহা সম্ভব ও স্বাভাবিক তাহাই হইয়াছে। আমি বেশ বুঝিতে পারিয়াছি, তাহাকে জীবন সঙ্গিনী রূপে না পাইলে আমার জীবনটাই ব্যর্থ হইয়া যাইবে। নোরার অবস্থাও তদ্রূপ। একদিন বিকালে কার্যবশত আমি যথারীতি তাহার আপিসের নিকট গিয়া দাঁড়াইতে পারি নাই। সে অনেকক্ষণ তথায় অপেক্ষা করিয়া আমার বাসায় আমাকে খুঁজিতে আসিয়াছিল। বাসায় আমার কোনো সংবাদ না পাইয়া বাসার সামনে প্রায় 2-3 ঘণ্টা কাল পায়চারি করিয়া বেড়াইয়াছিল। অবশেষে নিজ বাসায় ফিরিয়া গিয়া বিছানায় শুইয়া পড়ে। সেই রাত্রে সে কিছুই খায় নাই। পরদিন সন্ধ্যার পর হাইট পার্কে এক নির্জন বৃক্ষতলে বসিয়া এইসব কথা বলিতে বলিতে সে কাঁদিয়া আকুল হইল। বাবা, এইসব কথা লিখিলাম বলিয়া আমাকে আপনি নির্লজ্জ বা বাচাল মনে করিবেন না। এসব কথা আমার উদ্দেশ্যে আপনাদের একটা ভ্রান্ত ধারণা দূর করা। যদিও আপনি একবার বিলাতে আসিয়াছিলেন, কিন্তু অধিক দিন ছিলেন না। ইংরাজ ললনা হইয়াও নোরা যার পরনাই কোমল হৃদয়া ও প্রেমময়ী। আপনাদের, শুধু আপনাদেরই বা বলি কেন, অধিকাংশ ভারতবর্ষীয় নরনারীর মনে এই ধারণা বদ্ধমূল আছে যে মেয়েমেয়েরা একান্ত পাষাণ হৃদয়া হয় এবং পাতিব্রত্য ধর্ম তাহাদের আদৌ অজ্ঞাত। নোরাকে আমি বিবাহ করিলে আদর্শ হিন্দু পত্নীর মতোই সে যে আমাকে ভক্তি ও সেবা করিবে, সীতা সাবিত্রীর পদাঙ্কই যে সে অনুসরণ করিবে, তদ্বিষয়ে কিছুমাত্র সংশয় নাই। আপনাদের প্রতিও সে যে যথেষ্ট ভক্তিমতী হইবে, তাহাও আমি জোর করিয়া বলিতে পারি। আপনাদিগকে দেখিবার জন্য সে ব্যাকুল। কথায় বার্তায় আপনাকে পাপা এবং মাকে মাম্মা বলিয়াই সে উল্লেখ করিয়া থাকে। বাবা, সমস্ত অবস্থাই খুলিয়া বলিলাম। আমি জানি আপনি উদার, মহৎ, কোনরূপ সংকীর্ণতা বা কুসংস্কার আপনার নাই। তাই সাহস করিয়া সকল কথা আপনাকে লিখিয়া এ বিবাহে আপনার ও মাতৃদেবীর অনুমতি ও আশীর্বাদ আমি ভিক্ষা করিতেছি। পাঠ শেষ হইতে আমার এখনো 2 বৎসর বাকি আছে। ততদিন অপেক্ষা করা সম্ভব নহে বলিয়া আগামী ডিসেম্বর মাসে আমরা বিবাহ করা স্থির করিয়াছি। সে সময় আমার 1002 টাকা আবশ্যক হইবে। বিবাহের পর আমার অ্যালাউন্স বৃদ্ধি করিয়া দিতে হইবে, কারণ তখন আর আপনার পুত্রবধূকে চাকরি করিতে দেওয়া শোভন হইবে না। আমরা যতদূর সম্ভব মিতব্যয়িতার সহিত গৃহস্থালী নির্বাহ করিব। নোরা খুব শক্ত মেয়ে, একটি পয়সা তাহার হাতে অপব্যয় হইবার জো নাই। এই পত্র অদ্য হইতে 3 সপ্তাহ মধ্যে আপনার হস্তগত হইবে। ডাকে ইহার উত্তর আসিতে আরও 3 সপ্তাহ লাগিবে। অতদিন অপেক্ষা করিতে হইলে আমার প্রাণ ওষ্ঠগত হইবে। তাই মিনতি করিতেছি, মাতৃদেবীর সম্মতি লইয়া মাত্র 2টি কথায় আমায় একখানি টেলিগ্রাম করিয়া দিবেন। বিলাতে টেলিগ্রাম পাঠাইবার মাসুল অত্যন্ত অধিক, সুতরাং বিস্তারিতভাবে সকল কথা লিখিবার প্রয়োজন নাই। আপনি যদি শুধু 2টি কথা, ব্লেস ইউ, আশীর্বাদ করি, টেলিগ্রাম করিয়া দেন, তবে আমি আপনার ও জননী দেবীর সম্মতি ও আশীর্বাদ পাইলাম বলিয়া বুঝিব এবং নিশ্চিন্ত হইব। আপনি আমার শতকোটি প্রণাম জানিবেন।
ও মাতৃদেবীকে জানাইবেন। আপাতত বিদায়। আপনাদের চির স্নেহের সুধা। গৃহিণী এই পত্রখানি যখন পড়িতে আরম্ভ করেন তখন তিনি দাঁড়াইয়াছিলেন। কিয়দংশ পড়িবার পর তাহার মাথাটা ঝিমঝিম করিতে লাগিল। তিনি নিকটস্থ একখানা চেয়ারে বসিয়া পড়িলেন। পত্রপাঠ শেষ করিয়া স্বামীর দিকে শাস্ত্রুনয়নে চাহিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, কি হবে? সত্যবাবু বলিলেন, এ বিয়ে যেমন করে হোক বন্ধ করতেই হবে। গৃহিণী বলিলেন, তা তো বটেই, কিন্তু কি উপায় বন্ধ করবে? কেঁদে কেটে ভয় দেখিয়ে তুমি আমি দুজনে যদি তাকে বারণ করে চিঠি লিখি, তাহলে সে কি শুনবে না? কর্তা বলিলেন, তাকে নিয়ে হারামজাদা যেরকম মশগুল হয়ে আছে, মানা করলেই যে শুনবে এমন তো বোধ হয় না। তবে সেই কথাই তো ভাবছি, একটা কোনো উপায় করতেই হবে। মেম বিয়ে করে নিয়ে এলে এদেশে তার লাঞ্ছনার সীমা থাকবে না যে। না দেশি সমাজ না বিলাতি সমাজ, কোনো সমাজেই যে সে মুখ দেখাতে পাবে না। পিতৃপুরুষের জলপিণ্ডের আশা পর্যন্ত লোভ হবে। দেখো দেখি নচ্ছার ব্যাটার আক্কেলখানা। উনি জানেন আমি উদার মহৎ, আমার ভেতরে কোনো রকম কুসংস্কার নেই। আরে মুরগিই না হয় খাই, তাই বলে কি হিঁদুয়ানি ছেড়ে দিয়েছি? আর তোকে মেম বিয়ে করতে অনুমতি দেব? কি রত্নই পেটে ধরেছিলে গিন্নি? গিন্নি বলিলেন, তুমি না হয় নিজেই একবার যাবে, গিয়ে ছেলেকে ধরে নিয়ে আসবে। সত্যভূষণ বাবু পূর্বে যে বিলাত গিয়াছিলেন তাহা সুধাংশুর পত্রেই প্রকাশ। কারবার সংশ্লিষ্ট ব্যাপারে তাহাকে বিলাতে যাইতে হইয়াছিল, সুতরাং দ্বিতীয়বার কোনো আটক নাই। সত্যবাবু বলিলেন, মেরে ধরে তাকে নিয়ে আসব? সে কি কচি খোকাটি আছে যে গালে একটা চড় কষিয়ে কান ধরে হিড়হিড় করে টেনে আনব? রাস্কেল শুয়ার কোথাকার! সীতা সাবিত্রীর পদাঙ্কই সে অনুসরণ করবে। খুঁজে খুঁজে কি সীতা সাবিত্রী বের করেছে বেটা অকাল কুষ্মাণ্ড। বাহ, শালুক চিনেছেন গোপাল ঠাকুর। সে দেশে চাকরি করা মেয়েরা যে কেমন সীতা সাবিত্রী সে আর জানতে বাকি নেই। বিলাত প্রবাসকালে স্বামীর ব্রহ্মচর্য পালন সম্বন্ধে গৃহিণী মাঝে মাঝে পরিহাস করিয়া থাকেন। অন্য সময় হইলে শেষের এই কথাটি লইয়া আজ তিনি স্বামীকে একটু পরিহাস না করিয়া ছাড়িতেন না, কিন্তু ইহা পরিহাসের সময় নয়। তিনি ভীতভাবে বলিলেন, সে কি গো, ছুরি কি তাহলে গৃহস্থের মেয়ে নয়? কর্তা উত্তেজিত স্বরে বলিলেন, কখনো নয়। ও খুঁড়ো ফুড়ো সব ঝুটবাত। দেশে তার খুঁড়োখুড়ি থাকলে ছুটির সময় সে সেইখানে গিয়ে কাটাত। কাপ্তেন খুঁজতে ব্রাইটনে যেত না। তোমার ছেলেটিকে যেমন পেয়েছে গাধারাম, শুনেছে মস্ত বড় লোকের একমাত্র ছেলে, গেঁথে ফেলেছে। বেটা খাচ্ছিস খা, আবার ছাঁদা বেঁধে আনবার দরকার কি বাপু? বামুনের ছেলে কি না, ছাঁদা বাঁধা ভুলতে পারেনি। করুক না বিয়ে, করে একবার মজাটি দেখুক। একটি পয়সা দেব না, ত্যায্য পুত্র করব। হতভাগা পাজি ছুঁচো হনুমান। আপিসের বেলা হইয়া যায়। স্নানাহার করিয়া সত্যবাবু আপিসে গেলেন। আহার পাতের কাছে বসাই সার হইল। গৃহিণী তো সারাদিন শয্যা লইয়া রহিলেন। আপিসে গিয়া সত্যবাবু পুত্রের চিঠিখানি আর একবার পাঠ করিলেন। ছেলে লিখিয়াছে, 2টি মাত্র কথা তার করিয়া দিবেন। ব্লেস ইউ। সত্যবাবু একখানি বিলাতি টেলিগ্রামের ফর্ম লইয়া রাগের মাথায় তৎপরিবর্তে লিখিলেন, ড্যাম ইউ। ঘণ্টার ধ্বনি করিলেন। চাপরাশি এসে দাঁড়াইল। টেলিগ্রামখানা তাহার হাতে দিবার জন্য উঠাইলেন।
আবার নামাইয়া রাখিলেন। ভাবিলেন, এরূপ টেলিগ্রামখানা এই দীর্ঘ যাত্রাপথে যে সকল কর্মচারী ও কর্মচারিণীর হাতে পড়িবে, তাহারাই বা ভাবিবে কি? একজনকে মাত্র গালি দিবার জন্যে 50-60 টাকা যে ব্যয় করিয়াছে, তাহাকে লোকে উন্মাদ ভিন্ন আর কি মনে করিবে। তাই তিনি সেখানা ছিঁড়িয়া অন্য একখানা টেলিগ্রাম লিখিলেন। তাহাতে শুধু একটিমাত্র শব্দ রহিল, ওয়েট। সন্ধ্যার পর সত্যবাবুর মোটর বালিগঞ্জে এক বাঙালি ব্যারিস্টার মিস্টার সেনের গৃহের ফটকের ভেতর প্রবেশ করিল। ইনি সত্যবাবুর অনেক দিনের বন্ধু। সেন সাহেব তখন রাত্রি বসন পরিধান করিয়া লাইব্রেরি গৃহে একখানা আরাম কেদারায় পড়িয়া চশমা চোখে দিয়া বই পড়িতেছিলেন। তাহার মুখের পাইপ, পার্শ্বস্থ টেবিলে হুইস্কির গ্লাস বন্ধুকে অভ্যর্থনা করিয়া বসাইলেন। বলিলেন, হঠাৎ যে, খবর কি হে? সত্যবাবু পকেট হইতে পত্রখানি বাহির করিয়া সেন সাহেবের হাতে দিলেন। সেন তাহা পাঠ করিয়া বলিলেন, এ যে জবর খবর। তা টেলিগ্রাম করে দিয়েছ তো? কি টেলিগ্রাম করিতে যাইতেছিলেন, সেখানা ছিঁড়িয়া কি টেলিগ্রাম করিয়াছেন, দুই রকমই সত্যবাবু বলিলেন। শেষে বলিলেন, উপায় কি করা যায় বলো দেখি। আমি তো নিজে যাওয়া একরকম স্থিরই করেছি, সেখানে গিয়ে কিরকম কার্যপ্রণালীটা অবলম্বন করি বলো দেখি। নিজে যাচ্ছ? তাহলে আর ভাবনাটা কি? কিছু টাকা খরচ করলেই হলো। কি করব? ছুরিকে কিছু টাকা দিয়ে তাকে ভাগিয়ে দেব? সেন সাহেব হুইস্কির গ্লাসে চুমুক দিয়া বলিলেন, হুম, সে সুবিধে হবে না। ছুরি কি রাজি হবে? সে হয়তো ভাববে, বিয়ে হলে এই বুড়োর 16 আনা সম্পত্তিই তো আমার, এখন 2 কি 5 হাজার নিয়ে কি হবে? কিংবা সে টাকাও নিতে পারে, বিয়ে করবার মতলবও পরিত্যাগ না করতে পারে। তার চেয়ে বরঞ্চ এক কাজ করো না সত্য। সত্যবাবু সাগ্রহে বলিলেন, কি? দাঁড়াও। বলিয়া তিনি গ্লাস তুলিয়া সেটা খালি করিয়া বলিলেন, তোমাকেও একটা পেগ দিক। সত্যবাবু সম্মতি জানাইলে বয়কে ডাকিয়া 2টা পেগ দিতে আদেশ করিলেন। পাইপ টানিতে টানিতে বলিলেন, কৃষ্ণকান্তের উইল পড়েছে তো? গোবিন্দলালের ঘাট থেকে ভূত ছাড়াবার জন্যে ভ্রমরের বাপ মাধবীনাথ যে ফন্দি করেছিলেন, তুমিও তাই করো না কেন? সত্যবাবু বললেন, নিশাকর পাই কোথা? নিশাকর হবার মতো একটি লোক আমার হাতে আছে। কে? নবীন দত্ত, হিরু দত্তের ছেলে নবীন দত্ত। বছর 5-7 হতভাগাটা বিলাতে ছিল, শুধু ফুর্তি করেই বেরিয়েছে, পাশটাস কিছু করতে পারেনি। বিলাতে যে কত লীলা সে করে এসেছে তার সংখ্যা নেই। 1বার না 2বার তার জেল পর্যন্ত হয়েছিল। বাপ মারা যাবার পর টাকার অভাবে দেশে ফিরে এসেছে, এখন বেকার অবস্থায় চাকরির চেষ্টায় ঘুরছে। সে যে রকম বদমায়েশ, কিছু থোক টাকা পেলে স্বচ্ছন্দে রাজি হবে, এখন কার্য হাসিল করে আসবে। সত্যবাবু বলিলেন, টাকা খরচ করতে আমি রাজি আছি। তাকে তার মেহনতানা দিতে হবে, তারপর সরঞ্জামি খরচ। সে একটা রাজা টাজা নবাব টবাব সেজে ছুরিকে হাত করে নেবে কিনা, সুতরাং তাকে একটু লম্বা হাতেই টাকা খরচ করতে হবে। সত্যবাবু বলিলেন, বুঝেছি, টাকার জন্য আটকাবে না। সে লোক কোথায়? তাকে একবার ডাকাও। সেন বলিলেন, সে কি এখন আসবে? সে এখন ক্লাবে বসে পেগ টানছে। কাল সন্ধ্যাবেলা বরঞ্চ তাকে এখানে রাখবো,
তুমি সন্ধ্যের পরে এসো। তার বায়নাস্বরূপ একটা চেকও সঙ্গে এনো। বেশ, তাই আনব। দুই চারিটি অন্যান্য কথার পরে সত্যবাবু উঠিলেন। পরদিন সত্যবাবু যথাসময়ে বন্ধুগৃহে উপস্থিত হইয়া দত্ত সাহেবের দেখা পাইলেন। দত্ত রাজি। ইংরেজিতে বলিল, ইয়ার একটা শক্ত কথা কি, সে ঠিক হয়ে যাবে। এখন আমাকে কিন্তু নবাব সাজতে হবে। নবাবোচিত সকল সরঞ্জামই চাই। অন্য সব জিনিস সেখানেই পাওয়া যাবে, কেবল একটা জমকালো রকমের রূপোর গুড়গুড়ি, লখনৌয়ের খানিকটা সুগন্ধি তামাক, আর কিছু টিকে এখান থেকে সঙ্গে নিতে হবে, আর একটা ফেজ ক্যাপ। তিনজনে বসিয়া অনেকক্ষণ পরামর্শ হইল। ইত্যবসরে দত্ত আধ বোতলের উপর উদরস্থ করিয়া ফেলিল। সত্যবাবুর নিকট টাকা লইয়া সে যখন বিদায় গ্রহণ করিল, তখন আশ্চর্য হইয়া দেখিলেন তাহার পা একটুখানি টলিলও না। দত্ত সাহেবকে সঙ্গে লইয়া P&O কোম্পানির মলভেডিয়া নামক মেল স্টিমারে আরোহণ করিয়া যথাসময়ে সত্যবাবু লন্ডনে আসিয়া পৌঁছিলেন। ওই মেলেই সত্যবাবু লিখিত একখানি পত্র সুধাংশুর নামে আসিয়া পৌঁছিল। তাহাতে হাঁ না কিছুই নাই, আছে শুধু তাহার প্রণয়নী সম্বন্ধে গুটিকতক ফাঁকা প্রশ্ন। কেমন বংশ, খুড়া কিরূপ লোক, ইত্যাদি। সময় লইবার ফিকির, আর কিছু নয়। ট্রেন হইতে নামিয়া উভয়ে একটা হোটেলে গিয়া উঠিলেন। পরদিন প্রাতে দত্ত বাসা খুঁজিতে বাহির হইল এবং একটু দূর অঞ্চলে বাসা ঠিক করিয়া সত্যবাবুকে সেখানে লইয়া গেল। সত্যবাবু যে লন্ডনে আসিয়াছেন, এখন সুধাংশুকে তাহা জানিতে দেওয়া অভিপ্রেত নহে। পরদিন মধ্যাহ্ন ভোজনের পর দত্ত বাহির হইয়া লন্ডন ব্যাংকে গিয়া উপস্থিত হইল। কত পুরুষ, কত স্ত্রীলোক কর্মচারী ভিতরে বসিয়া কার্য করিতেছে। গড়াদের ভিতর দিয়ে তাহাদের সকলকেই দেখা যায়। 19-20 বৎসর বয়সের মেয়ে অনেকগুলি রহিয়াছে। কোনটি নোরা তাহা স্থির করিবার উপায় নাই। দত্ত তখন ব্যাংকের একজন ছোকরাকে ডাকিয়া তাহার হস্তে একটি সিলিং গুঁজিয়া দিয়া বলিল, ওহে ছোকরা, একটু এদিকে এসো তো, একটা কথা জিজ্ঞাসা করি। অর্থলাভে খুশি হইয়া দন্ত বাহির করিয়া বালক দত্ত সাহেবের সঙ্গে সঙ্গে একটা নিভৃত স্থানে গিয়া দাঁড়াইল। দত্ত জিজ্ঞাসা করিল, এ ব্যাংকে মিস ডাডলি নামে যে একটি যুবতী চাকরি করে, তাকে তুমি চেনো? বালক বলিল, নোরা ডাডলি তো? খুব চিনি, ডাকিয়া দিব? হ্যাঁ, দাও তো। বালক ছুটিয়া চলিয়া গেল। ভিতরে প্রবেশ করিয়া যে সকল যুবতী বসিয়া টাইপরাইটিংয়ের কার্য করিতেছিল, তাহাদের মধ্যে একজনের কানে কানে কি বলিল। বলিতেই সেই যুবতী উঠিয়া দাঁড়াইয়া বাহিরের ভিড়ের দিকে দৃষ্টিপাত করিল। দত্ত ভিড়ের আড়ালে লুকাইয়া সেই যুবতীকে দেখিতে লাগিল। যুবতী বালকের পশ্চাৎ পশ্চাৎ আসিতেছে দেখিয়া তখন দত্ত সেখান হইতে সরিয়া পড়িল। বাস্তবিক নোরার সঙ্গে দেখা করা তাহার উদ্দেশ্য নহে। দেখা হইলে সে যখন জিজ্ঞাসা করিবে, কেন মহাশয়, তখন কি উত্তর দিবে? উদ্দেশ্য তাহাকে চেনা এবং ব্যাংকে সে কি কার্য করে তাহা জানা। উভয় উদ্দেশ্যই সিদ্ধ হইয়াছে। দত্ত সেখান হইতে সোজা ফ্লিট স্ট্রিটে গেল। সেখানে অনেক সংবাদপত্রের অফিস। কয়েকখানি প্রসিদ্ধ দৈনিক কাগজে উপর্যুপরি 3 দিন প্রভাতে প্রকাশ করিবার জন্য নিম্নলিখিত বিজ্ঞাপনটি দিল, ওয়ান্টেড।
অবসর সময়ে টাইপরাইটিং কার্যের জন্য একটি যুবতীর প্রয়োজন। সন্ধ্যা 6টা হইতে 8টা, 2 ঘণ্টা কার্য করিতে হইবে। বেতন সপ্তাহে 4 গিনি। বয়স ও পূর্ব অভিজ্ঞতার বিবরণ সহ আবেদন করুন। বিজ্ঞাপন দিয়া 5টা বাজিবার কিছু পূর্বে দত্ত আবার ব্যাংকের নিকটে গিয়া উপস্থিত হইল। দেখিল একজন ভারতবর্ষীয় যুবক এক স্থানে দাঁড়াইয়া যেন কাহার অপেক্ষা করিতেছে। 5টার পরেই ব্যাংকের অন্যান্য কর্মচারীগণ সহ নোরাও বাহির হইয়া আসিল। যুবক তাহাকে দেখিবা মাত্র টুপি উত্তোলন করিল। উভয়ের করমর্দন হইল। অল্প দূরে দাঁড়াইয়া দত্ত শুনিল নোরা বলিতেছে, সিউডা, আজ বেলা 3টের সময় তুমি কি আমাকে ডাকিতে আসিয়াছিলে? সুধা বলিল, কই না। নোরা বলিল, আজ বেলা 3টের সময় ব্যাংকের একজন ছোকরা আসিয়া বলিল কোনো কৃষ্ণবর্ণ ভদ্রলোক আমায় ডাকিতেছেন। ভাবিলাম নিশ্চয় তুমিই কোনো দরকারে আসিয়াছ। বাহিরে আসিয়া তোমায় কিন্তু কোথাও দেখিতে পাইলাম না। ছোকরাটাও চারিদিকে ছোটাছুটি করিয়া খুঁজিয়া আসিয়া বলিল, কই, তাকে তো দেখিতেছি না। সুধা বলিল, আর কেহ বোধ হয় আর কাহাকেও খুঁজিতেছিল। তাই হইবে বলিয়া দুইজনে চলিতে আরম্ভ করিল এবং শীঘ্রই ভিড়ের মধ্যে মিশাইয়া গেল। দত্ত মনে মনে হাসিয়া অমনিবাসে উঠিয়া বাসায় ফিরিয়া আসিল। 2 দিন পরে 4খানি সংবাদপত্রের অফিস হইতে 4 বোঝা আবেদনপত্র আসিয়া পৌঁছিল। দত্ত সেগুলি গনিয়া দেখিল 2000-এরও উপর। সত্যবাবু বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, এত? দত্ত বলিল, হবে না। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খেটে সপ্তাহে 1.5 গিনি 2 গিনির বেশি পায় না। এটা অবসর সময়ে ঘন্টা 2 কার্য করেই 4 গিনি। তাছাড়া নিয়োগকর্তা ধনী ও অবিবাহিত হলে অনেক সময় টাইপরাইটিং ছুরির সঙ্গে বিয়েও হয়ে যায়। সেও একটা ফিউচার প্রসপেক্ট আছে তো। উভয়ে তখন পত্রগুলি ভাগাভাগি করিয়া পরীক্ষা করিতে লাগিলেন। আবেদনকারিণীর নামটি মাত্র দেখিয়াই সেখানা ছিঁড়িয়া ঝুড়িতে ফেলিতে লাগিল। এইরূপ অর্ধঘণ্টাকাল বৃথা পরিশ্রমের পর দত্ত লাফাইয়া উঠিয়া বলিল, এই দেখো, লন্ডন ব্যাংকের নোরা ডাটলি, বয়স 19 বৎসর, মার দিয়া কেল্লা। সত্যবাবু পত্রখানি লইয়া বিশেষ মনোযোগের সহিত পাঠ করিলেন। বলিলেন, সেই হারামজাদিই বটে, বেটি মূর্খ। দেখো না এইটুকু চিঠির মধ্যে কতগুলো বানান ভুল। দত্ত বলিল, মূর্খ না তো কি, সে যাক, তোমার ছেলের সঙ্গে পরামর্শ করেই অবশ্য এ দরখাস্ত করেছে। সন্ধ্যাবেলাটাই ওদের লীলা খেলার সময় কিনা। তোমার ছেলে যে মত দিলে বড়। সত্যবাবু বলিলেন, বোধহয় ভেবেছে বাবার চিঠিতে তেমন উৎসাহ তো কিছুই পাওয়া যাচ্ছে না, হয়তো ফেরবার আগে ভিন্ন বিবাহই হবে না। সন্ধ্যার পর 2 ঘন্টা বই তো নয়, 6টা থেকে 8টা, ইতিমধ্যে ফাঁক তালে যা রোজগার হয়ে যায়। দত্ত বলিল, তাই বোধহয় ওদের পরামর্শ। সত্যবাবুকে পূর্ব বাসায় রাখিয়া দত্ত সাহেব কেনসিংটন গার্ডেন্সে আসিয়া উচ্চ ভাড়ায় নূতন বাসা স্থির করিল। ঘরগুলি পূর্ব হইতেই বহুমূল্য আসবাবপত্রে সজ্জিত ছিল। নবাবোচিত কতকগুলি জিনিসও সংগৃহীত হইয়াছে। আহারাদির বন্দোবস্ত ধনী জনোচিত। এখানে আসিয়া দত্ত নিজের নাম বলিয়াছে নবাব অফ পান্নাগড়। একজন খানসামা নিযুক্ত করিয়াছে এবং মাসিক ভাড়ায় একখানা দামি রোলস রয়েস মোটর গাড়িও নিযুক্ত করিয়া ফেলিয়াছে।
সন্ধ্যার পর এই জাল নবাবটি নকল পান্নার গোটাকতক আংটি আঙুলে পরিয়া রূপার গুড়গুড়িতে সোনার ঝালরযুক্ত কলিকায় সুগন্ধি অম্বরী তামুকা সেবন করিতেছিল। পার্শ্বস্থ টেবিলে হুইস্কির গ্লাস, মাঝে মাঝে তাহাও পান করিতেছে। ঘড়িতে ঢং ঢং করিয়া 6টা বাজিল। দাসী আসিয়া বলিল, মিস ডাডলি। নিয়ে এসো বলিয়া দত্ত গম্ভীরভাবে গুড়গুড়ি টানিতে লাগিল। অর্ধমিনিট পরে নোরা আসিয়া প্রবেশ করিল। দত্ত দাঁড়াইয়া উঠিয়া অভিবাদন ও করমর্দন করিয়া তাহাকে বসাইল। সে কতদিন লন্ডনে আছে, কোথায় তাহার বাসা, আত্মীয় স্বজন কে কোথায় আছে, বিনীত ও মধুরভাবে এইরকম কতগুলি প্রশ্ন তাহাকে করিতে লাগিল। তারপর নিজ পরিচয় এইরূপ দিল। আমার পিতা লেখাপড়া শিক্ষার জন্য বাল্যকালেই আমাকে এদেশে পাঠাইয়াছিলেন। 4 বৎসর পূর্ব পর্যন্ত আমি ইংল্যান্ডেই ছিলাম। পিতার মৃত্যু সংবাদ পাইয়া দেশে চলিয়া যাই। আমি পিতার জ্যেষ্ঠ পুত্র। গদি পাইয়া আমি রাজ্য শাসন করিতে লাগিলাম। রাজ্যটি ছোট, আয় তেমন বেশি নয়, বার্ষিক মাত্র 14 লক্ষ টাকা, অর্থাৎ তোমাদের লক্ষ পাউন্ডের কাছাকাছি। একদিন আমি মফস্বল পরিদর্শনে বাহির হইয়াছি। একটা গ্রামের মাতব্বর প্রজা আসিয়া এক টুকরা সবুজ পাথর আমার হাতে দিল। বলিল, নিজ ক্ষেত চষিতে চষিতে মাটির ভিতর সে উহা পাইয়াছে। পাথরখানা দেখিয়া আমার মনে বড় সন্দেহ হইল। যাচাইয়ের জন্য উহা বোম্বাইয়ের কোনো বিখ্যাত মণিকারের নিকট পাঠাইয়া দিলাম। তাহারা বলিল, উহা উচ্চ অঙ্গের পান্না, তোমরা যাহাকে এমারেন্ট বলো। ওইটুকু পাথরের মূল্য তাহারা 6,000 টাকা নির্ধারণ করিয়াছিল। 6,000, অর্থাৎ এদেশের টাকায় প্রায় 400 পাউন্ড। তারপর সেই স্থানে ও নিকটবর্তী স্থানগুলি আমি খনন করাইতে আরম্ভ করিলাম। আরও 3 টুকরা পান্না পাইলাম। আমার রাজ্যে যে পান্নার খনি আছে তাহা কেউ জানিত না। এখন বুঝিলাম, এই জন্যই পুরাকাল হইতে ইহার নাম হইয়াছে পান্নাগড়। যাহা হোক, সে সমস্ত জমি প্রজার নিকট হইতে ছাড়াইয়া লইয়া স্থানটির চতুর্দিকে প্রাচীর তুলিয়া দিয়াছি। 100 গজ অন্তর একজন সশস্ত্র প্রহরী খাড়া আছে। যদি কোনো ধনী ব্যক্তি বা কোম্পানি ওই পান্নার খনি লিজ লয়, সেই চেষ্টা করিতে এখন আমি ইংল্যান্ডে আসিয়াছি। 2-1 জন ধনীর সঙ্গে কথাবার্তা চলিতেছে। আমি বার্ষিক 20,000 পাউন্ড হিসাবে ভাড়া চাহি, কিন্তু এখনো 10-12 হাজারের অধিক কেহ উঠিতে চাহিতেছে না। সেই সূত্রে অনেক চিঠিপত্র লেখার আমার প্রয়োজন হইবে। তাই টাইপরাইটিংয়ের জন্য আমার একজন লোক প্রয়োজন। তা তুমি যদি এ কর্মটি গ্রহণ করো তবে ভালোই হয়। নোরা বলিল, গ্রহণ করিব বইকি, সেই জন্যেই তো আসিয়াছি। কবে হইতে আমার কার্য করিতে হইবে বলুন? আজ হইতেই তোমাকে আমি নিযুক্ত করিলাম, কিন্তু আজ বড় ক্লান্ত আছি। কাল তুমি আসিলে কতকগুলো চিঠি টাইপ করিতে দিব। তোমাকে বড় শ্রান্ত দেখাইতেছে। সারাদিন ব্যাংকে খাটিয়াছ। আহা, ছেলে মানুষ তুমি। ফুলের মতো অমন যে তোমার মুখখানি, তাহাও শুকাইয়া গিয়াছে। কিছু খাইবে? নোরা বলিল, ধন্যবাদ, আমি বাড়ি গিয়া খাইব। কিছু পান করো তবে, একটু শ্যাম্পেন, 2খানা বিস্কুট। দেখো, আমাদের ভারতবর্ষের নিয়মেই বাড়িতে কোনো অতিথি আসিলে তাহাকে কিছু না খাওয়াইয়া আমরা ছাড়ি না। নোরা রাজি হইল। 2 গ্লাস শ্যাম্পেন ও খানচারি বিস্কুট খাইয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, আজ তবে আমি যাইতে পারি? দত্ত দাঁড়াইয়া বলিল,
এখনই যাবে? আচ্ছা, এই লও, তোমার 1 সপ্তাহের বেতন অগ্রিম লইয়া যাও। বলিয়া দত্ত 4টি সববিন ও 4টি সিলিং পকেট হইতে বাহির করিয়া নোরার হস্তে দিল। নোরা ধন্যবাদ দিয়া সেগুলি গ্রহণ করিল। দত্ত বলিল, যাও যাও, আর দেরি করিও না, তোমার কতই না ক্ষুধা পাইয়াছে। আহা, ছেলে মানুষ, এখানে তো কিছু খাইলে না, কাল আবার ঠিক সময় আসিও, বোধহয় আমাদের বনিবনাও ভালোই হইবে। তুমি কিন্তু বেশটি খাসাটি। বলিয়া এ বিদ্যায় বৃহস্পতি দত্ত সাহেব নোরার গালটি টিপিয়া দিল। নোরা রাগিল না, মুচকি হাসিয়া মাথাটি হেলাইয়া গুড নাইট বলিয়া প্রস্থান করিল। 8:20 হাইড পার্কের কোনো নির্দিষ্ট বৃক্ষতলে সুধাংশুর সহিত সাক্ষাৎ হইবে স্থির ছিল। তখনও 1 ঘণ্টার বেশি বাকি। এদিক ওদিক বেড়াইয়া সময়টা কাটাইয়া যথাসময়ে নোরা সেই স্থানে গিয়া তাহার প্রণয়ী শিউডার সহিত সাক্ষাৎ করিল। নবাব সাহেব ঘটিত সকল কথাই সে সুধাকে বলিল। কেবল তাহার শেষের মন্তব্যটি এবং গাল টিপিয়া দিবার কথাটি গোপন করিয়া গেল। সুধাংশু জিজ্ঞাসা করিল, নবাব সাহেবের বয়স কত? নোরা তাচ্ছিল্যভাবে বলিল, বয়স ঢের হইয়াছে। দেখিতে কেমন? কদাকার। কথাবার্তা কিরূপ? কাঠখোট্টার মতন। আবার হুক্কায় ধূমপান করে। মাগো, কি দুর্গন্ধ! কেমন করিয়া যে তাহার চাকরি করিব জানি না। সুধাংশু এ সমস্ত শুনিয়া আশ্বস্ত হইল। বলিল, কি করিবে বলো? কিছুদিন তো কাজ করো। বাবার চিঠি তো তোমায় পড়িয়া শুনাইয়াছি। তাঁর ভাবভঙ্গি কিছুই বুঝিতে পারিতেছি না। হয়তোবা বলিয়া বসিবেন, না, এখন বিবাহ করিয়া কাজ নাই, পাঠ শেষ হইলে বিবাহ করিয়া দেশে চলিয়া আসিও। তোমার এই চাকরিটি যদি স্থায়ী হয়, তবে চাই কি বাবাকে না জানাইয়াও কিছুদিন পরে আমরা বিবাহ করিতে পারি। তোমার উপার্জনে এবং আমার অ্যালাউন্সের টাকায় আমাদের সংসার একরকম চলিয়া যাইতে পারিবে। এই সকল ভাবিয়াই তোমার এ চাকরি গ্রহণে আমি সম্মতি দিয়াছি। নচেত বাবার নিকট হইতে আশাপূর্ণ পত্র আসিলে কখনোই সম্মতি দিতাম না। 2 সপ্তাহ পরে একদিন দত্ত আসিয়া সত্যবাবুকে বলিল, 500 টাকা দাও। কেন? ছুঁড়ির জন্যে একটা ইভিনিং ড্রেস কিনতে হবে। সেদিন তো 200 টাকার ইয়ারিং কিনে দিলে, আবার এখনই? দত্ত বলিল, এইবার যে এই নাট্যবঙ্গের শেষ অঙ্কের জবনিকা উঠেছে, সপ্তাহখানেক মধ্যেই নির্বিবাদে ছেলেকে নিয়ে তুমি জাহাজে চড়বে। কিরকম? এত শীঘ্র হবে মনে করো? হবে। শোনো না বলি, কাল আমার বাসায় দুজনে শ্যাম্পেন ডিনার খেয়ে সোফায় হেলান দিয়ে বসে গল্প করছি আর ব্রান্ডি টানছি। কথায় কথায় ছুঁড়ি বললে, নবী, নবাবকে সংক্ষিপ্ত করে নিয়ে সে আমার নাম রেখেছে নবী। বললে, নবী, আমার ইচ্ছা করে তোমাতে আমাতে দুজনে একদিন কোনো থিয়েটারে যাই। বললাম, বেশ তো, চলো না, যেদিন বলবে। অ্যাপোলো থিয়েটারে 3 লিটল মেডস হচ্ছে, ভারী মজার ব্যাপার, কালই চলো। বলো তো এখনই টেলিফোনে বক্স রিজার্ভ করে রাখি। ছুঁড়ি বললে, কাল কি করে যাওয়া হতে পারে? কি পরে আমি যাব? তোমার সঙ্গে রোলস রয়েস কার থেকে থিয়েটারে নামবো কি এই ঝিয়ের পোশাক পরে? আমি বললাম, ও সেই জন্যে? তা চলো না, কালই 3 দিনের করারে বন্ড স্ট্রিটে তোমার পোশাক ফরমাস দেওয়া যাক। শনিবার দিন সেই পোশাকে তুমি আমার সঙ্গে থিয়েটারে যেতে পারবে।
তাই ভাই, কাল পোশাকটি ফরাস দিতে হবে, টাকা দাও। সত্যবাবু বলিলেন, তা দিচ্ছি, কিন্তু 1 সপ্তাহ পরে ছেলে নিয়ে বাড়ি যাব, তুমি ঠিক বলছো? দত্ত বলিল, শোনো তবে আমার প্ল্যান বলি। এবার তোমায় আত্মপ্রকাশ করতে হবে। ছেলের সঙ্গে গিয়ে কাল দেখা করো, যেন আজই এসে পৌঁছেছ। শনিবারে আমি যে থিয়েটারে যাব, তুমিও ছেলেকে নিয়ে সেই রাত্রে ওই থিয়েটারে যেও। দিনের বেলা ছেলেকে বলো, চল না থিয়েটার দেখে আসা যাক, বলে একখানা খবরের কাগজ তুলে থিয়েটারের বিজ্ঞাপন দেখে অ্যাপোলো থিয়েটারের নাম করে দেবে। সত্যবাবু বলিলেন, ও বুঝেছি তোমার মতলব, যাতে সুধা তোমাদের দুজনকে একত্র দেখতে পায়। ঠিক তাই, আমরা দুজনেই বেশ গোলাপি চোখে বক্সে থাকব, আর এদেশে যাকে লাভলি ডাভি বলে সেই রকম জোটের পায়রা দুটির মতো আচরণ করব। সত্যবাবু বলিলেন, কিন্তু কিন্তু ছেলে বেটা যদি তাই দেখে ক্ষেপে ওঠে, একটা কাণ্ড বাঁধিয়ে বসে। দত্ত বলিল, যদি ছুটে গিয়ে ছুরির গলায় হাত দিয়ে গর্জন করে ওঠে, রোহিণী আমি তোমার জম, এই ভয় করছো তুমি? হ্যাঁ, ওই রকম। দত্ত সত্যবাবুর বাহুতে করাঘাত করিয়া বলিল, কোনো চিন্তা নেই দাদা, এ প্রসাদপুরের মাঠ নয়। এখানে গোবিন্দলালের অভিনয় করবার চেষ্টা করলেই লন্ডন পুলিশ অমনি মজাটি দেখিয়ে দেবে বাছাধনকে। প্রচুর পরিমাণে হুইস্কি টানিয়া চেক লইয়া দত্ত প্রস্থান করিল। শুক্রবার সন্ধ্যায় 8:30 ঘটিকার সময় হাইট পার্কে নোরার সঙ্গে দেখা হইলে সুধা বলিল, নোরা, মস্ত খবর। গতকল্য বাবা হঠাৎ লন্ডনে পৌঁছিয়াছেন, আজ আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। বলিলেন, সে মেয়েটিকে একবার নিজের চোখে না দেখিয়া কি করিয়া তোমাদের বিবাহ অনুমোদন করি বলো? তাই চলিয়া আসিলাম। কাল কখন তুমি বাবার সঙ্গে দেখা করিবে বলো দেখি? নোরা বলিল, তাই তো প্রিয়তম, বড় মুশকিল হইল যে। নটিংহাম হইতে চিঠি আসিয়াছে, আমার খুড়া অত্যন্ত পীড়িত। তাই কাল শনিবার আপিসের পর 2টার গাড়িতে আমি নটিংহাম যাইব স্থির করিয়াছি। খুড়াকে 2 দিন একটু সেবা শুশ্রূষা করিয়া আসি, উইলে আমায় কিছু দিয়াও যাইতে পারেন। সোমবার প্রাতে আসিয়া আবার আপিস করিব। শনি রবি এই 2টি দিন কেবল তোমাতে আমাতে বিচ্ছেদ। আচ্ছা, যদি না গেলেই নয় তবে যাইও। সোমবারে এইখানে আবার দেখা হইবে তো? হ্যাঁ, তা হইবে বইকি। পাপার সঙ্গে দেখা করার সম্বন্ধে সোমবারেই তোমাতে আমাতে পরামর্শ হইবে। কিছুক্ষণের কথাবার্তার পর পরস্পর বিদায় গ্রহণ করিল। পার্কের বাহির হইয়া যে পাড়ায় নোরা থাকে সেই দিকের অমনিবাসে তাহাকে উঠাইয়া দিয়া সুধা অন্য গাড়িতে আরোহণ করিল। নোরা কিন্তু কিয়দ্দূর মাত্র গিয়া সে গাড়ি হইতে নামিয়া ট্যাক্সি লইয়া সোজা নবাব সাহেবের আলয়ে আসিয়া উপস্থিত হইল। তারপর নবাব সাহেবের পোশাক কামরায় গিয়া মুখ হাত ধুইয়া সন্ধ্যাবেশ ও নবার্জিত নকল হীরামুক্তার অলঙ্কারগুলি পরিয়া নবাব সাহেবের সহিত ভোজনে বসিল। ইদানিং প্রায় প্রতি রাত্রেই সে বড় ক্ষুধা পাইয়াছে, বড় ঘুম পাইতেছে ইত্যাদি অছিলায় হাইট পার্কে সুধার নিকট তাড়াতাড়ি বিদায় গ্রহণ করিয়া নিজ বাসায় ফিরিবার নাম করিয়া এইখানে আসিয়া রাজভোগে পানাহার করে এবং কথায় বার্তায় অধিক রাত্রি হইয়া গেলে সব দিন বাসায় ফিরিয়া যাওয়াও ঘটে না। শনিবার দিন মধ্যাহ্নভোজনের পর সত্যবাবু পুত্রের নিকট থিয়েটারে যাইবার প্রস্তাব উত্থাপন করিলেন।
সুধা ভাবিতেছিল নোরা শহরে নাই, কেমন করিয়া আজ সন্ধ্যা কাটিবে। পিতার এ প্রস্তাবে সে যে বাঁচিয়া গেল। যথাকালে সত্যবাবু পুত্রসহ অ্যাপোলো থিয়েটারে উপস্থিত হইলেন। অর্ধগিনি মূল্যের একখানি টিকিট ও 6 পেনি মূল্যের একখানি প্রোগ্রাম কিনিয়া স্টলে গিয়া তাহারা আসন গ্রহণ করিলেন। 15-20 মিনিট পরে অভিনয় আরম্ভের জন্য আলোক নির্বাপিত হইল। প্রায় সেই সময়ই দ্বিতলের 4 গিনি বক্সখানিতে কাহারা প্রবেশ করিল। সুধাংশু ভালো দেখিতে পাইল না। প্রথম অঙ্ক শেষ হইলে সুধাংশু সেই বক্সের পানে চাহিয়া দেখিল, মহার্ঘ বসনভূষণে সজ্জিত কোন সুন্দরী একজন ভারতীয় যুবা পুরুষের পার্শ্বে বসিয়া হাস্য পরিহাস করিতেছে। এই যুবককে সে পান্নাগড়ের নবাব বলিয়া চিনিতে পারিল। পূর্বে 2-1 দূর হইতে ইহাকে দেখিয়াছিল। প্রথমটা সুধাংশুর চক্ষে ধাঁধা লাগিয়া গিয়াছিল। নোরাকে সে চিনিতে পারে নাই। তারপর সে বুঝিতে পারিল ওই তরুণী তো আর কেহ নয়, তাহারই সাধের প্রণয়িনী নোরা। দেখিয়া সুধার মাথা ঘুরিতে লাগিল। বলিল, বাবা, বড় গরম, আমি বাইরে থেকে আসি। বলিয়া থিয়েটারের বারে গিয়া 1 গ্লাস ব্রান্ডি লইয়া চোঁ চোঁ করিয়া পান করিয়া ফেলিল। ফিরিয়া আসিয়া সে আবার পিতার পার্শ্বে বসিল, কিন্তু অভিনয়ের 1 অক্ষরও আর তাহার কানে গেল না। আলো জ্বলিলেই সেই বক্সের পানে আবার চাহিয়া রহিল। 2 জনে হাসি গল্পের ফোয়ারা খুলিয়া দিয়াছে। মাঝে মাঝে সোহাগে এ উহার গায়ে ঢলিয়া পড়িতেছে। রীতিমতো লাভ ডাভি অবস্থা। সত্যবাবুও মাঝে মাঝে আর চোখে সেই বক্সের পানে চাহিতেছিলেন। সুধাংশু কাঠ হইয়া বসিয়া আছে। সত্যবাবু বলিলেন, তোমার কি শরীর ভালো নেই? অসুখ করছে? বাড়ি যাবে? সুধাংশু ঘাড় নাড়িয়া অসম্মতি জানাইল। রাত্রি ক্রমে 11টা বাজিল। অভিনয় শেষ হইল। অন্যান্য দর্শকগণের সঙ্গে ইহারাও পিতা পুত্রে বাহির হইল। ভেস্টিবুলে আসিয়া সুধা বলিল, বাবা, এইখানে একটু দাঁড়ান, আমি শিগগির আসছি। বলিয়া সে রাস্তার ধারে নামিল। ওই অদূরে পেভমেন্টের উপর কারের অপেক্ষায় নবাব সাহেবের বাহু অবলম্বনে নোরা দাঁড়াইয়া। সুধা হনহন করিয়া তথায় গিয়া উত্তেজিত শ্লেষপূর্ণ স্বরে বলিল, নোরা, নটিংহাম যে লন্ডনের এত কাছে তাহা জানিতাম না। কখন ফিরিলে? খুড়াটি কেমন আছে বলো দেখি। নোরা মহা বিপদে পড়িল। পান্নাগড়ের রানী হইবার আশাও সে মনে পোষণ করে, কিন্তু ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না বলিয়া সুধাংশুকে সে হাতছাড়া করে নাই। এখন একুল ওকুল 2 কুল যাইবার দাখিল। সুতরাং সে নবাবকুল বজায় রাখিবার আশায় মস্তক উত্তোলন করিয়া উদ্ধত স্বরে বলিল, স্যার, আই ডিড নট নো ইউ। মহাশয়, আমি আপনাকে চিনি না। সুধা ব্যঙ্গস্বরে বলিল, বটে? কবে থেকে প্রেয়সী? নবাব সাহেব বলিয়া উঠিলেন, হাউ ডেয়ার ইউ ইনসাল্ট দ্য ফিউচার রানী অফ পান্নাগড়? এবং সঙ্গে সঙ্গে তাহার কর্ণমূলে ধাঁ করিয়া 1 ঘুষি। ঘুষি খাইয়া সুধা ঠিকরাইয়া কয়েক পা হটিয়া গেল। আহত স্থানে হাত দিয়া পুলিশ পুলিশ বলিয়া চিৎকার করিতে লাগিল। পথচারী 2-4 জন লোক গোড়া হইতে এই ব্যাপার দেখিতেছিল। প্রকাশ্যভাবে একজন মহিলার এই অপমানে তাহারা আগুন হইয়া উঠিয়াছিল।
গোলমাল শুনিয়া একজন পুলিশ কনস্টেবলও ছুটিয়া আসিল। লোকের নিকট ব্যাপার অবগত হইয়া সুধার স্কন্ধে তাহার সেই স্থূল হস্ত অর্পণ করিয়া বলিল, হাট যাও মাতাল কালা আদমি, ভবিষ্যতে একজন ইংরাজ রমণীকে অপমান করিবার আগে বেশ করিয়া ভাবিয়া চিন্তিয়া দেখিও বলিয়া সুধাংশুকে এক ধাক্কা দিল। সত্যবাবু নিকটেই ছিলেন। পুত্রকে লইয়া তাড়াতাড়ি ক্যাবে তুলিয়া বাসায় ফিরিয়া আসিলেন। পথে যাইতে যাইতে নোরার বিশ্বাসঘাতকতার কথা পিতাকে বলিতে বলিতে সুধার ছেলে মানুষের মতো কাঁদিতে লাগিল। একে কোমল প্রাণ বাঙালি সন্তান, তার উপর মদের নেশা। সত্যবাবু পুত্রকে যথাসাধ্য সান্ত্বনা দিতে লাগিলেন। ওদিকে রোলস রয়েস কারে বসিয়া নবাব নেকু সাজিয়া জিজ্ঞাসা করিলেন, লোকটা কে প্রিয়তমে? নোরা বলিল, কে জানে কে, একদিন আমাদের ব্যাংকে একখানা চেক ভাঙাইতে গিয়াছিল, সেই সময় আমি উহাকে সাহায্য করি। সেই অবধি ও আমার পিছু লইয়াছে, নানাভাবে আমায় জ্বালাতন করে। তাই নাকি? বদমাস, এবার বোধ হয় উহা শিক্ষা হইবে। হওয়া তো উচিত বলিয়া নোরা নীরব হইল। পরদিন রবিবার। সত্যবাবু পুত্রকে বলিলেন, বাবা, তুমি মনে বড়ই আঘাত পেয়েছ। আমি বলি কি, আমার সঙ্গে দেশে চলো, সেখানে কিছুদিন থাকলে তোমার মনটা আবার সুস্থ হবে। সুধাংশু সহজেই সম্মত হইল। সোমবার প্রাতে পিতা পুত্রে টমাস কুকের বাড়ি গিয়া জানিলেন, অর্ধরাত্রে লন্ডন হইতে ট্রেনে চড়িলে মার্সেলস বন্দরে ভারতগামী একখানি ফরাসি জাহাজ ধরা যাইবে। সত্যবাবু দুইখানি প্রথম শ্রেণীর টিকিট ক্রয় করিয়া আনিলেন। অবসর মতো সত্যবাবু দত্ত সাহেবের সহিত দেখা করিলেন। তাহাকে সমস্ত কথা বলিলেন, টাকা কড়িও বুঝাইয়া দিলেন। অবশেষে বলিলেন, আহা, ছেলেটাকে অমন করে ঘুষি মারাটা তোমার ভালো হয়নি কিন্তু। দত্ত বলিল, দাদা, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল নইলে চলবে কেন? ওই মুষ্টি যোগটুকু না হলে কি আর বাবাজি অমন লক্ষ্মীটির মতো তোমার সঙ্গে বাড়ি যেতে রাজি হতেন? ভালো পরামর্শই হয়েছে। আজ রাত্রেই সরে পড়ো, দেশে গিয়েই একটি সুন্দরী ডাগর মেয়ে দেখে বাবাজির বিয়ে দিয়ে ফেলো, আর তাকে বিলেত মুখও হতে দিও না। সত্যবাবু বলিলেন, আবার ন্যাড়া বেলতলায় যায়? এখন তুমি কি করবে বলো? কবে দেশে ফিরবে? হপ্তাখানেক পরেই। আসছে মেলে আমিও আমার হবু রানীটিকে কদলি প্রদর্শন করে চম্পট পরিপাটি দেব আর কি। হ্যাঁ, বেশি দেরি করো না বলিয়া সত্যবাবু উপকারী বন্ধুর সহিত করমর্দন করিয়া বিদায় গ্রহণ করিলেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।